Recording in progress. ধরনের ব্যবস্থাগুলো আছে, এই 4 ধরনের ব্যবস্থার ভেতরে আমাদের বাংলাদেশ কোনটার উপরে পড়ে তার চল একটু আলোচনা করি, তারপরে তোমরাই বলে দিতে পারবা যে আসলে কোনটার ভেতরে আমরা পড়ি। যেমন পুঁজিবাদ, বা যেটাকে আমরা বলি পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। কি ব্যবস্থা? অর্থ ব্যবস্থা। কি ব্যবস্থা? পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। যেমন 2 নম্বরে চলে যায় সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। আমি যদি বলি 3 নম্বরে চলে যাই মিশ্র অর্থ ব্যবস্থা। মিশ্র অর্থ ব্যবস্থা। আর 4 নম্বরে যদি যাই তাহলে ইসলামী অর্থ ব্যবস্থা। ইসলামী অর্থ ব্যবস্থা। আমাদের এই 4 ধরনের অর্থ ব্যবস্থা চালু আছে। তাহলে আমার সাথে আবার বলতে পারো পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা এবং ইসলামী অর্থ ব্যবস্থা। এখন এই যে টোটাল অর্থ ব্যবস্থাগুলো আছে এর মধ্যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, আবার হচ্ছে তোমার যদি বলি পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থাটা কি? এখন প্রথমেই যদি বলি, দাঁড়াও এক মিনিট, সরি, পুঁজিবাদী অর্থ ব্যবস্থাটা কি অ্যাকচুয়ালি প্রথমেই মনে রাখতে হবে। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা সম্পদের মালিকানা, স্বয়ংক্রিয় যত মূল্য ব্যবস্থা আছে, বেসরকারি উদ্যোগ, ভোক্তার অধিকার, মানে ব্যাপক অধিকার, মানে সব প্রতিযোগিতা এর মধ্যে থাকে। মনে করো তুমি, আরো যদি সহজ ভাষায় বলি, আমি যদি দাঁড়াও এটা একটু কিভাবে বলি, মনে করো ব্যক্তি মালিকানা থাকবে। ওকে, ব্যক্তি মালিকানা। হ্যাঁ, তারপরে মনে করো স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থা, মানে তুমি ইচ্ছা করলে কিনতে পারবা, বিক্রি করতে পারবা, একেবারে তোমার ইচ্ছায় সবকিছু হবে। যেমন মূল্য ব্যবস্থা, মূল্য ব্যবস্থা। তারপরে তোমার হচ্ছে মনে করো বেসরকারি উদ্যোগ, বেসরকারি উদ্যোগ। তারপরে হচ্ছে অবাধ প্রতিযোগিতা, অবাধ প্রতিযোগিতা। মানে আমি যদি পয়েন্ট গুলাকে বিশ্লেষণ করি তাহলে এমন হয়, আমি অনেক আগেই পড়েছিলাম এটা, এই জন্য পয়েন্ট গুলা টোটাল মনে নাই, আমি ইন্টারমিডিয়েটে পড়েছি এটা। এখানে বলেছে ব্যক্তি মালিকানা, এটা হচ্ছে মূল্য ব্যবস্থা, বেসরকারি ভাবে তুমি যা খুশি তাই করতে পারবা, অবাধ প্রতিযোগিতা করতে পারবা। দেখো, তাহলে আমি এই প্রথম পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থার কথা বললাম, মানে তোমার আলাদা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, তোমার আলাদা বিজনেস থাকবে, তুমি আলাদা যা খুশি তাই করতে পারবা, অর্থাৎ অর্থকে তুমি পুঁজি করে রাখতে পারবা। এই অর্থ ব্যবস্থা আছে। পরবর্তীতে নেক্সট আমি চলে যাই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। দেখো, এই অর্থ ব্যবস্থাটা আমি যদি বলি একটু, দেখো সম্পদের যত মালিকানা আছে, সম্পদের যত মালিকানা আছে, সম্পদের মালিকানা কি? এখন তুমি যদি বলো ভাই সম্পদের মালিকানা কিভাবে, বলতেছে দেখো সম্পদের রাষ্ট্রীয় মালিকানা, ব্যক্তিগত উদ্যোগ, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সক্রিয় মূল ব্যবস্থা থাকে না। মানে তোমার এখানে টোটালি আলাদা ভাবে তুমি কিছুই করতে পারবা না। সব কি থাকবে? সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সম্পদের মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা, মানে কে থাকবে? রাষ্ট্র থাকবে। তোমার যত কিছু আছে রাষ্ট্র হবে মালিক, রাষ্ট্র হবে কি? মালিক। এখানে তোমার ব্যক্তিগত ভাবে কিছু থাকবে না, তুমি সমানভাবে সকলকে সমানভাবে দিতে পারবা, এবং সব কিছুর মালিক থাকবে সরকার, অর্থাৎ রাষ্ট্র। রাষ্ট্র যা দিবে তাই করবা, তুমি রাষ্ট্রের অনুগত হিসেবে কাজ করবা। এখানে ধনী গরিব, বড় লোক ছোট লোক এসব কিছু থাকবে না। তুমি যা করবা তোমার রাষ্ট্রের জন্য কাজ করবা, তোমাকে রাষ্ট্র বাড়ি দিবে, গাড়ি দিবে, থাকার খাওয়া জায়গা দিবে, কিন্তু তোমার নিজের কোনো মালিকানা থাকবে না, তুমি শুধু রাষ্ট্রের জন্য কাজ করবা। আমি কি বুঝাইতে পারছি কিনা? তোমরা কি বুঝেছো? তারপরে কি বললাম? মিশ্র অর্থ ব্যবস্থা, যেখানে কি থাকবে? পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, যে কোনো অর্থ ব্যবস্থার মিশ্রণ থাকবে। এখানে আলাদা কোনো কিছু থাকবে না, সবকিছু কি থাকবে? মিশ্রণ থাকবে। আর ইসলামী অর্থ ব্যবস্থার ভেতরে কি থাকবে? ইসলাম শরিয়া ভিত্তিক যে অর্থ ব্যবস্থাগুলো কার্যকলাপ থাকবে সেগুলাকে বলা হবে কি? ইসলামী অর্থ ব্যবস্থা। সুতরাং এই 4 ধরনের অর্থ ব্যবস্থা থাকে। এখন বলতে পারবা এর ভেতরে বাংলাদেশে কোন অর্থনৈতিক ব্যবস্থা চালু আছে? কোন? এক মিনিট, আমার একটা ফোন আসছে।
ও আচ্ছা, সরি, আমি সাউন্ড অফ করেছিলাম। আচ্ছা দেখো, এখানে কি বললাম, জিডিপি বাংলাদেশের, তাহলে আমরা কি দেখলাম, সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক অর্থনীতি বলতে আমরা যেটাকে বোঝাই সেটাকে আমরা মূলত চীন বলি, তাই না? চীনে কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা ব্যাপক আকারে চালু আছে। এবং রাশিয়া, হ্যাঁ, এরাও চালতেছে, জার্মান, এদের দেশেও এরাও কিন্তু মোটামুটি চলে, কিন্তু চীনে সবচাইতে বেশি হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি চালু আছে। যেমন বাংলাদেশের মধ্যে যত উৎপাদন ব্যবস্থা আছে, এই জাতীয় আয়কে যদি আমি ধরি, জাতীয় আয়, এই জাতীয় আয় যখন হবে, সেই জাতীয় আয়কে প্রধানত তিনটা ভাগে ভাগ করা হয়। জাতীয় আয় পরিমাপের পদ্ধতি যেটাকে আমরা বলি, অর্থাৎ সেটাকে কি বলি, পরিমাপের পদ্ধতি। জাতীয় আয় পরিমাপের পদ্ধতিকে মূলত তিনটা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে ভাগ করা যায়? তিনটা ভাগে ভাগ করা যায়। যেমন উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। এইগুলাকে যখন ভাগ করা হয়, তার মধ্যে প্রথমে যেটা আসে মোট দেশজ উৎপাদন, যেটাকে আমরা বলি জিডিপি। এই জিডিপি কে কি করা হয়, যেটাকে আমরা বলি, ফুল মিনিং কি জানো জিডিপি? বলতে পারবা কেউ? বলো তো দেখি। আমি প্রথমটা বলে দিলাম, গ্রোস। বলো তারপর, তারপর কি পারবা কেউ? জিডিপি। অর্থাৎ এখানে কি করা হয়, জিডিপি, গ্রোস, হ্যাঁ, তারপর বলো ডোমেস্টিক। হ্যাঁ ঠিক আছে, তো এই যে হচ্ছে ডোমেস্টিক ডোমেস্টিক প্রোডাক্ট। ডোমেস্টিক প্রোডাক্ট মানে কি, এই জিডিপি নির্ণয় করা হয় একটা দেশের এবং বিদেশের, ধর মনে করো দেশি এবং বিদেশি যত নাগরিক আছে, নাগরিক কর্তৃক যে আয়টা হয়, যে আয় বা উৎপাদিত দ্রব্য বা দ্রব্যের সেবা আর্থিক মূল্যের সমষ্টি, মানে দ্রব্য প্লাস সেবা, দ্রব্য ও সেবা যখন একত্রিত করে যে করা হয়, তখন সেটাকে বলা হয় মোট দেশজ উৎপাদন। মোট জাতীয় উৎপাদনকে কি বলা হয় বলতে পারবা? মোট জাতীয় উৎপাদনকে বলা হয় জিএনপি। অর্থাৎ জিএনপি মানে কি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। মানে একটা দেশের মধ্যে যেটা হয়, একটা দেশের মধ্যে যেটা উৎপাদন হয়, সেটাকে জিএনপি বলা হয়। এনএনপি মানে নিট ন্যাশনাল প্রোডাক্ট। এইগুলাকে তোমরা একটু দেখে নিবা। অর্থাৎ এইগুলার প্রতি কি হয়, এগুলা থেকে মাঝে মধ্যে কোশ্চেন আসে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, তোমাদের এগুলো একটু দেখে ফেলবা। যেমন উপরে আমরা যদি এখন যাই, বলছে বিশ্বের ইতিহাসে প্রথম কবে এবং কোন দেশে বাজেট দেওয়া হয়, এটা তো বললাম। এই যে যেমন তাজউদ্দিন দেন, সাবেক সোভিয়েত ইউনিয়ন। উন্নয়নের পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রবর্তক কোন দেশে? উন্নয়নের পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কি? তোমার যদি এখন বলা হয় উন্নয়নের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি? হুম, এখন মনে করো পঞ্চবার্ষিকী মানে একটা দেশের উন্নয়নে 5 বছর যাবত, 5 বছর বা যেমন 5 বছর যাবত যেটা উৎপাদন করা হয় একটা দেশে, যেমন আমাদের বাংলাদেশেরও আছে কিন্তু, হ্যাঁ, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আচ্ছা, এখানে করে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশে এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? মনে রাখবা, 8টি। হ্যাঁ, সর্বশেষ 7টি ছিল, 7টা ধরা হয়েছিল 16 থেকে 20। মনে রাখতে হবে, সপ্তমটা ছিল কত, সপ্তম, এই সপ্তম থেকে ছিল 16 থেকে 20, কিন্তু অষ্টমটা এসেছে কোথায়, মনে রাখবা, 20 থেকে 25। এটা হচ্ছে তোমার কি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই যে এটিএম, অটোমেটেড টেলার মেশিন, অর্থাৎ এইগুলা দেখবা, জন শেফার্ড ব্যায়াম, এগুলা তোমরা একটু পড়ে নিবা, কিন্তু আমি মূল যে বিষয়টা সেটা একটু বলে দিলাম, এগুলা যাতে একটু সুবিধা হয় তোমাদের পড়তে। আচ্ছা, এখন এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে একটু মোটামুটি কোশ্চেন আসতে পারে, হ্যাঁ। আমি একটু ছোট্ট করে এখানে আলোচনা করে দেই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি যদি বলি পঞ্চবার্ষিকী, পঞ্চবার্ষিকী, এখান থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি, হ্যাঁ। মানে আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিলাম জায়গাটা, তোমরা যদি পাও এটা একটু নিজেরাও ভালো করে পড়ে নিবা, আমি একটু বলে দিই। অর্থাৎ মনে করো একটা বাংলাদেশের সরকারের পরিকল্পনা থাকে, এই পরিকল্পনায় হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। যেমন এখানে অনেক ধরনের কাজ থাকতে পারে, যেমন হচ্ছে বেকার, বেকার নিরসন করা। দেশে যত বেকার আছে, এই বেকারকে নিরসন করবে। অর্থাৎ এটা কি করবে, এটা হচ্ছে আহ তোমার এই বেকারত্বকে নিরসন করবে, যত দেশে বেকার থাকবে না। যেমন টার্গেট আছে 1,20,25,00,000-এর চাকরি দিয়ে দিবে 2021 থেকে 2025-এর মধ্যে। হ্যাঁ, 2021 থেকে 2025 এর মধ্যে কি করবে, আমাদের
চাকরি যত দেশের যত বেকার থাকবে না। বলতে এইটা ছিল মূলত হচ্ছে পঞ্চবার্ষিকীর মূল থিম। এই পঞ্চবার্ষিকী করেন হচ্ছে সোভিয়েত ইউনিয়নের জোসেফ স্ট্যালিন। হ্যাঁ, মনে রাখবো সবসময় এর জোসেফ স্ট্যালিন। জোসেফ স্ট্যালিন কি করে এই পঞ্চবার্ষিকী প্রণয়ন করেন। এটা ছিল কি সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন কিন্তু সোভিয়েত ইউনিয়ন এই সোভিয়েত ইউনিয়ন কিন্তু এখন আর নাই। এটা ভেঙে কিন্তু 15টা রাষ্ট্র হয়ে গেছে, যার প্রধান একটা রাষ্ট্র হচ্ছে রাশিয়া, তাই না? এটা হয়ে গেছে। অর্থাৎ এই পঞ্চবার্ষিকীর মূল থিমই ছিল এটা। এবং এখানে মনে আছে তোমার, এখানে যখন এই পঞ্চবার্ষিকী প্রণয়ন করবে বাংলাদেশের এর কমিশনার কে থাকবে বলতে পারবা? বাংলাদেশের পক্ষে এর কমিশনের প্রধান কে থাকবে? অর্থাৎ আমি বলি যদি কমিশনের চেয়ারম্যান যেটাকে আমরা বলি, হ্যাঁ, চেয়ারম্যান কে থাকবে বলতে পারবা কেউ? কমিশনের চেয়ারম্যান কে বলো তো দেখি, বলো। চেয়ারম্যান পিএম, গুড। প্রাইম মিনিস্টার তানভীর, থ্যাংক ইউ ভেরি মাচ। অর্থাৎ এটা হবে কি, অর্থাৎ প্রধানমন্ত্রী। কমিশনের চেয়ারম্যান হবে প্রধানমন্ত্রী, গুড। আচ্ছা বলতে পারবা এর সদর দপ্তর কোথায়? বাংলাদেশের সদর দপ্তর, সদর দপ্তর কোথায় বলো দেখি? সদর দপ্তর কে বলতে পারবে? সদর দপ্তর হচ্ছে আগারগাঁও। মনে রাখতে হবে সদর দপ্তর হচ্ছে আগারগাঁও। ঢাকা তো আছে, ঢাকার কোন জায়গায়? এই হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটা একটু মনে রাখবা। বাংলাদেশের একমাত্র, মনে রাখবা এখান থেকে, যে বাংলাদেশের একমাত্র দ্বিবার্ষিক পরিকল্পনার মেয়াদ ছিল, মানে দুইটা, 2 নম্বরে দ্বিবার্ষিক পরিকল্পনা। এই দ্বিবার্ষিক পরিকল্পনার একটা প্রণয়নের সময়কাল ছিল হচ্ছে 1978 সাল থেকে 1980। বাকিগুলা সব 5 বছরের জন্য হয়েছিল। শুধুমাত্র একমাত্র দ্বিবার্ষিক, মনে রাখবা, একমাত্র দ্বিবার্ষিক বার্ষিকী পরিকল্পনা ছিল 1978 থেকে 1980 পর্যন্ত। অর্থাৎ এটাই মূল ছিল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় কত সালে? যদি তোমার কোশ্চেন আসে প্রথম পঞ্চবার্ষিকী, পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলতে পারবা কেউ? বার্ষিকী পরিকল্পনা কবে ছিল? কে বলতে পারবে প্রথম বার্ষিকী পরিকল্পনা কত সালে হয়েছিল? বলো তো দেখি। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ মনীষা। হয়েছে 1973 থেকে 1978। মনে রাখতে হবে 1973 থেকে 1978, এটা মনে রাখো। আর আমি যদি বলি সপ্তম কত? সপ্তম ছিল কত সালে? সপ্তম ছিল 1916 থেকে, সরি, 2016 থেকে 2020। সত্যি একটু জ্বর আছে তো। আর অষ্টমটা ছিল কত? জুলাইয়ের, মনে রাখবা জুলাই, এটা ইম্পর্টেন্ট বেশি। জুলাই 2020 থেকে জুন 2025, জুন 2025 এটা ছিল অষ্টম। ঠিক আছে, এটা যেন মনে থাকে আর কি সবার। পঞ্চবার্ষিকী পরিকল্পনা বললাম, এর মধ্যে তো আরো আছে বাংলাদেশের অর্থনীতি। মেঘালয় থেকে কয়লা আমদানি করে সীমান্ত দিয়ে কোথায় যায়? সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে এটা প্রেরণ করা হয়, তাই না? সর্বাধিক জনশক্তি রপ্তানি করা হয় কোন দেশে? সংযুক্ত আরব আমিরাত। আমরা যদি এইগুলা দেখি তাহলে অর্থনীতির ক্ষেত্রে আমাদের মূল ঘটনায় এটা। তোমরা একটু পড়ে নিবা ভালো করে। এখানে কতগুলা দেয়া আছে পয়েন্ট, এগুলা তোমাদের নিজের পড়ার বিষয়। এখন তোমার একটা যদি কোশ্চেন আসে 2021 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী যদি জিডিপির আবেদন করা হয়, অবদান ধরা হয়, তখন তুমি এটা কি কোশ্চেনের আনসার দিবা? যদি জিডিপি